জরুরি অবস্থা কথা বলে বারবার তারা অস্বস্তিতে পড়বেন। আমি জানি তারা উত্তর দিতে পারবেন না, কথা বলতে পারবেন না। আমি কংগ্রেসকেও ডাকি না, আর তৃণমূল কংগ্রেসকে ডাকার প্রয়োজনই নেই, তার কারণ তারাই এই অলিখিত জরুরি অবস্থাটা চালিয়ে যাচ্ছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জরুরি অবস্থার অবৈধ রাজনীতির বৈধ রাজনৈতিক উত্তরাধিকার ছাড়া আর কিচ্ছু নন। কিন্তু তিনি এই মুহূর্তে যেটা করছেন, তিনি বললেন একটু আগে, আপনারা শুনেছেন সংবাদ মাধ্যমের সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেক নিউজ। আমি আপনাদের আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের করা দুটো মন্তব্য শোনাব, দুটো মন্তব্য। আপনারা বিচার করবেন, এটাকে ফেক নিউজ বলবেন, এটাকে গুজব ছড়ানো বলবেন, কি বলবেন। আজকে নয়, সরি মাফ করবেন, একটা গতকালের বক্তব্য, একটা আজকের বক্তব্য। আমি প্রথম গতকালের বক্তব্যটা শোনাই আপনাদেরকে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি এখন একই সঙ্গে, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে, রাজভবন থেকে বেরিয়ে তিনি বলছেন, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়ে নাকি রোগী মারা যাচ্ছে, পটাপট রোগী মরে যাচ্ছে, কিন্তু কোনো পরিসংখ্যান দিচ্ছেন না। আই এম সরি টু সে, সাংবাদিক হয়েও বলছি, পদে থাকা একজন মুখ্যমন্ত্রী যখন এরকম পটাপট বলে দেন মানুষ মরে যায়, আর ঝটাঝট কোনো পরিসংখ্যান না দিয়ে সে বলে বেরিয়ে যান, তখন হিটলার আর মুসলিনির মুখটা মনে পড়ে, আর কিচ্ছু মনে করে না, আর কিচ্ছু মনে পড়ে না। কিন্তু আপনারা দেখুন তো আপনাদের কি মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মন্তব্য। চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। অনুগ্রহ করে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। অনেকে মারা গেছে বিনা ট্রিটমেন্টে, এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে, তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি। খারাপ লাগছে আমাদের, আজকে তো প্রায় 6-7 দিন হয়ে গেল, আর কদিন। স্বনির্বন্ধ অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমার, সাংবাদিক হিসেবে স্বনির্বন্ধ অনুরোধ, দুঃখজনক মৃত্যু যার বাড়িতেই হয়েছে, প্লিজ নাম ঠিকানাটা দিন, ক্যামেরা নিয়ে পৌঁছে যাব, তাদের আবেদন, তাদের আরতি, তাদের এই বাড়ির শোক ওটাও দেখাবো, কিন্তু প্লিজ নাম অ্যাড্রেস দয়া করে তুলে দিন আমাদের হাতে, দেখুন পৌঁছে যায় কিনা। চ্যালেঞ্জ ছুটছি আপনাকে রিপাবলিক বাংলার তরফ থেকে, আপনি ঠিকানাটা দিন, কারা মারা গেছে, নিশ্চিতভাবে পৌঁছে যাবো। আর না হলে আপনি যা বললেন এটাকে গুজব ছড়ানো বলে কিনা আপনি উত্তর দিন, অথবা আপনার কমিশনার যে ব্যস্ত ছিল 15 জন নেটিজেনকে ডেকে তারা সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে, মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদের ধক হবে কি এত বড় কথা বলবার জন্য? আরও আছে, এটাকে আপনি কি বলবেন, নির্জলা মিথ্যে, ফেক নিউজ, আমি জানি না। বিলকিস বানুর ঘটনা সম্পর্কে গোটা ভারত লজ্জাবোধ করে, আমিও করি একজন ভারতীয় নাগরিক হিসেবে, কিন্তু তিনি তো বেঁচে আছেন সশরীরে, তিনি মারা গেলেন কবে আজ বলেছেন, শুনুন। বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? উন্নাও, হাথরাস, বিলকিস বানুর পরিবার, প্রত্যেকটা জায়গায় উনি বিজেপিকে খুঁজে পেয়েছেন, যেখানে আদালত দোষীদের শাস্তি দিয়েছে এবং যেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে আদালত আবার তাদেরকে জেলে ভরেছে। বললেন না ফেক নিউজ কিনা, গুজব ছড়ানো কিনা। আমি কলতান দাশগুপ্ত আপনার কাছে আসবো। কেন বলছিলাম কলতান, বারবার করে কেন জরুরি অবস্থার কথা স্মরণ করাচ্ছি, তার কারণ যারা জরুরি অবস্থার পরে জন্মেছেন তারা জানবেন কি করে কলতান, আমিই যেমন জানি না তো, কিন্তু পড়ে যা জেনেছি, সাংবাদিকদের মুখে তাদের লেখায় যা শুনেছি, তার সঙ্গে মিলে যাচ্ছে কলতান। পতাকা ছাড়ার সময় এসছে কিনা, আপনারা ছেড়েছিলেন জরুরি অবস্থার সময়, তাই জিজ্ঞাসা করছি। পতাকা ছাড়া আন্দোলন গত 11 বছরে অনেকগুলো হয়েছে, পতাকা সাথে নিয়ে আন্দোলনও হয়েছে। এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে, যদি আপনার ডিমান্ড এক হয় তাহলে এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে বলে আমার মনে হয় না। নির্মাল্যবাবু 14 তারিখ সারা রাত জেগেছিলেন পতাকা ছাড়া কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, যে ইস্যুতে আমি বা আমার মতো আরও অনেকে, এসএফআই, ডিওএফআই, আইডওয়ার কমরেডরা পতাকা নিয়ে 14 তারিখ রাতে একই ইস্যুতে পথ জেগেছিলেন। ফলে ইস্যুটা যদি একই থাকে, স্লোগান যদি একই থাকে, দাবি যদি একই থাকে, তাহলে পতাকা ধরে কেউ এলেন কি না ধরে কেউ এলেন সেটা তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে এজেন্ডাটা, যে এজেন্ডাটা আমরা বারবার সামনে আনতে চাইছি, যে এইটা শুধু একটা আরজি করের ঘটনা নয়, এরকম ঘটনা অজস্র উদাহরণ আছে, আমি ঘটনার উদাহরণ দিতে চাইছি। কিন্তু এই যে মাননীয় প্রিন্সিপাল মহাশয়, তার বিরুদ্ধে কি শুধু এই একটা অভিযোগ যে এই ঘটনাটির ক্ষেত্রে উনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন? একেবারে তা নয়। কে বেড পাবে না পাবে থেকে আরম্ভ করে কে হাসপাতাল, কে
ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সেইটার থেকে শুরু করে ইঞ্জেকশনের সিরিঞ্জ বেনামে বেপথে কোন হাসপাতালে চলে যাবে সেইটা দিয়ে পয়সা রোজগার হবে, এই ধরনের প্রচুর অভিযোগ এই কদিন আপনারা জানেন যে ওইখানে আরজিকর হাসপাতালের সামনে আমরা টানা 3 রাত অবস্থান করেছিলাম এই ঝামেলা গণ্ডগোল ইত্যাদি হওয়ার আগে পর্যন্ত। সেই সময় একটার পর একটা ঘটনা ওইখানে রোগীর পরিবারের লোকজন এসে আমাদেরকে বলছেন, এবং আরজিকর হাসপাতালে পুরনো নিউজ ঘাটলে আপনি দেখবেন যে এই ধরনের ডাক্তারি পাঠরতা চিকিৎসক ছাত্রছাত্রীদের এই ধরনের ঘটনা এটা প্রথম নয়, কোভিডের সময় আরেকটা ঘটনা হয়েছিল। ফলে গোটা ঘটনাটাকে আমরা একটা শুধু নির্যাতন এবং তার বাইরে যারা নির্যাতন করলো তারা আরও কি অপরাধ করেছে আমরা গোটাটা এক জায়গায় দেখাতে চাইছি। আপনি খানিকক্ষণ আগে বলেছেন কমিশনার ব্যর্থ, আমি বলছি ব্যর্থ ওই আমরা এখানে যারা বসে আছি তাদের সামনে কমিশনার ব্যর্থ, কিন্তু ওনার কাছে ওটা প্রাইস পোস্টিং কমিশনারের কাছে। কামদুনির ঘটনায় যে ভদ্রলোক ছিলেন দায়িত্বে উনি প্রাইস পোস্টিং এখন কমিশনার, ব্যর্থ হওয়াটাই ওনার অ্যাসাইনমেন্ট ছিল। আমরা বলছি ব্যর্থ, মুখ্যমন্ত্রীর কাছে উনি বিরাট সোনার টুকরো, নাহলে সকালে যার রেজিগনেশন না কী সব হলো বিকেলে তিনি আরেকটা কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন, এবং এই কলেজে যিনি এসে পৌঁছালেন নতুন অধ্যক্ষ হিসেবে ওই বারাসাতে হেলথ ইউনিভার্সিটিতে থাকার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতি, এই গোটা দুর্নীতির ফ্রেমটাকে যদি এক জায়গায় আনতে আমরা না পারি তাহলে কমিশনার বা অন্যান্য লোকজন এক একটা কথা বলে বেরিয়ে যাবেন। হাসপাতাল ভাঙচুর এই জন্য তো বলছি মানুষ একটা দাবিতে পথে নেমেছিলেন, কিন্তু সে দাবি বদলে গিয়েছে, মানুষ বুঝতে পেরেছেন মাথা না সরালে কোনো দাবি পূরণ হবে না। দাবিটা বদলে একটা দাবিতে এসে থেকেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমাদের তো দাবিটা তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাইছি, কিন্তু মমতা ব্যানার্জি আজকে কার পদত্যাগ চেয়ে মিছিল করেছেন এইটা আমি এখন অবধি সেটা তো পৃথিবীর কেউ জানে না এখন পর্যন্ত। কিন্তু করদান এখানে আমি জিজ্ঞাসা করছি, নির্মলবাবু হাত তুলছেন, নির্মলবাবু করদান বলছেন বটে পতাকা নিয়ে গেলে অসুবিধা কোথায়, পতাকা নিয়ে যে দাঁড়িয়ে আছে পতাকা ছাড়া যে দাঁড়িয়ে আছে তার দাবিটা যদি এক হয় আমার মনে হয় কোথাও একটা অসুবিধা আছে নির্মলবাবু। আমি একদম বিরাজনীতির কথা বলছি না সজলবাবু, অসুবিধাটা এইখানে সজলবাবু অনেকে থাকতে পারে ওই মিছিলে যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় কিন্তু আপনার দলকে ভোট দেয় না, কলতা এমনও থাকতে পারে যারা আপনার দলকে ভোট দেয় না, শুভঙ্করবাবু এমনও মানুষ থাকতে পারেন যারা আপনার দলকে ভোট দেন না কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চান এই ঘটনার পরিপ্রেক্ষিতে। নির্মলবাবু তাদের অসুবিধা হবে কিনা? না একটা হবে, আমি আপনাকে বলছি, আমি তো একটা কথা কলতনবাবু মিস করে গেলেন। আমি যেটা বলছিলাম পতাকা থাকলে শত্রু আপনাকে চিহ্নিত করে এবং আপনার দুর্বলতাগুলো তুলে ধরে, যার জন্য আজকে পতাকা আছে বলেই হাতরাস উন্নয়নের কথা আসছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা ওই পতাকাটা আছে বলে, এবং মুখ্যমন্ত্রী আজকে যে জিনিসটা করছেন ওনার যে পুলিশ কমিশনার, আমি একই জিনিস দেখেছি গুলি চলার পরেও তুষারবাবু আজকে নেই কিন্তু উনি জ্যোতিবাবুকে মনীষী বলেছিলেন, আমরা সেই নিয়ে অনেক লেখালেখি করেছি। সুতরাং এটা সবসময় হয়ে আছে যে গোদের ওপর বিষ ফোড়া, এইখানে গোদটা হচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়, বিষ ফোড়া হয়েছে আপনাদের কথায় দুর্বিনীত গোয়েল। বেশ, আমি শুভঙ্কর বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি শুভঙ্কর বাবু আপনাকে দুটো পোস্ট দেখাবো, বেশি না, ভারাক্রান্ত করবো না, চট